আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একাদশ শ্রেণীর স্নেহের শিক্ষার্থীবৃন্দ যারা অর্থনীতি নিয়েছ, মানবিক শাখার এবং বাণিজ্য শাখার, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। সূর্যমুখী ফুলের বাগানের মাধ্যমে তোমরা এই বাগানের সবাই এক একটি ফুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়াশোনায় যাই। অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাসে আমাদের দেখা হলো। আমরা শারদীয় পূজার ছুটির আগে আমরা ক্লাস করেছিলাম, আমরা আবার ক্লাসে পড়াশোনায় ফিরে আসছি। তো এর আগের ক্লাসের ধারাবাহিকতায় চলো আমরা জানি যে আমরা আজকে কি পড়ব। আমি তোমাদের আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় 1, এবং এই অধ্যায়ের আজকের বিষয়বস্তু হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই বিষয়বস্তুর অধীনে আমরা এই একটি চিত্র আমি দেখাচ্ছি। এই চিত্রটি দিয়ে কি তোমরা বুঝতে পারছো কিছু? এই চিত্রটিতে একটা রেখা দেখতে পাচ্ছ। রেখাটিকে আবার দেখা যাচ্ছে যে রেখাটি কখনো মানে নিম্নগামী, আবার রেখাটি কখনো ঊর্ধ্বগামী। রেখাটিকে কি করা হচ্ছে যে অনেক কষ্ট করে মানে উপরে তুলে রাখা হচ্ছে। তার মানে এটি একটি আসলে অর্থনীতির গতি প্রকৃতি রেখা একটি দেশের, বা আমরা যদি বিশ্বেরও বলি, সেই অর্থনীতির গতি প্রকৃতির রেখাকে অর্থনীতির যে যারা ক্লায়েন্ট আছেন, অর্থাৎ আমরা যে কি বলেছিলাম যে অর্থনীতি হলো যৌক্তিক মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। কোন আচরণ? অর্থনৈতিক কার্যক্রম, যৌক্তিক মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করে। তাহলে এই যৌক্তিক মানুষেরা কি করছে? অর্থনীতিকে তুলে ধরে রাখার চেষ্টা করছে, এবং এক্ষেত্রে তারা কি একটি সমস্যা মনে হচ্ছে যে কখনো নিচে নেমে যাচ্ছে, কখনো আপ হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে এই অর্থনীতির এই অবস্থাকে মানে আমরা কি একটা সমস্যার গন্ধ পাচ্ছি। তাহলে আজকে আমরা চলো যে এই চিত্রটির মাধ্যমে আমরা করার চেষ্টা করি যে আজকে আমাদের পাঠ্যসূচি কি। আমাদের পাঠ্যসূচি আজকে হচ্ছে বেসিক ইকোনমিক প্রবলেমস, যে অর্থনীতির মৌলিক সমস্যা। তার মানে এই বেসিক ইকোনমিক প্রবলেম কি? একটি পোস্টারে আমি দেখিয়েছি যে হোয়াট, হাউ এন্ড হু, মানে 3টি কোশ্চেন দিয়ে যদি আমাদেরকে আস্ক করা হয় তাহলে আমরা এই বেসিক ইকোনমিক প্রবলেম জানতে পারবো। এখানে তাহলে আমরা চলো যে আমরা আসলে দেখি আমরা আজকে পাঠ্যসূচিতে আমরা কি। আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, মৌলিক অর্থনৈতিক সমস্যাকে অর্থনীতিতে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে আমরা সেটি জানবো, এবং সেটি জানার পরে আমি একটি বাড়ির কাজ দিব। তোমরা এই আজকের ক্লাসের মাধ্যমে ক্লাস ভালোভাবে করার পরে তোমরা নিজেরাই এই বাড়ির কাজটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা যাই যে আমাদের মূল পড়াশোনায় যাই। আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা, এখানে দেখো 2টি শব্দ আছে। একটি হলো অর্থনৈতিক সমস্যা, তার আগে আবার দেওয়া হয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা প্রথমেই জানবো যে আসলে অর্থনৈতিক সমস্যা কি। অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি? উৎপাদন, ভোগ ও বন্টনের উদ্দেশ্যে মানুষের কর্মপ্রচেষ্টার প্রয়োগ থেকে যে সব সমস্যার সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক সমস্যা বলে। এখানে আসলে কি বলা হয়েছে এই সংজ্ঞাটিতে? যে উৎপাদন, মানুষের আসলে অর্থনীতিতে আমাদের অর্থনীতির যে কর্মপর্যায় বা অর্থনীতির কাজ, সেগুলো হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। সেটি হলো কি?
দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি হলো উৎপাদনের সাথে সম্পৃক্ত, আরেকটি হচ্ছে উৎপাদনের পরে হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত, ভোগের সাথে সম্পৃক্ত। আরেকটি হচ্ছে যে যারা উৎপাদন করে না তারা কি তাহলে ভোগ করবে না? তারা ভোগ করবে। তারা কিভাবে ভোগ করবে? যারা উৎপাদন করবে সেই উৎপাদকরা কি করবে, এই যারা উৎপাদন করে না তাদের মধ্যে এই উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রী বন্টন করতে হবে। তার মানে কি, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো তিন ধরনের। একটি হলো উৎপাদনকে ঘিরে, আরেকটি হলো ভোগকে ঘিরে, আরেকটি হলো বন্টনকে ঘিরে। তাহলে এই অর্থনৈতিক কাজগুলো, এই তিন ধরনের কাজ করতে গিয়ে মানুষ যে তার কর্ম প্রচেষ্টাকে প্রয়োগ করে, মানে তখন কি হয় যে তারা মানুষ যে বাধার সম্মুখীন হয়, যে সমস্যা সৃষ্টি হয়, তাকে বলা হয় অর্থনৈতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি শিখলাম? অর্থনৈতিক সমস্যা হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম চালাতে গিয়ে, অর্থনৈতিক কার্যক্রমগুলো কি কি? উৎপাদন কেন্দ্রিক, ভোগ কেন্দ্রিক এবং বন্টন কেন্দ্রিক। এইগুলো করতে গিয়ে মানুষ যে সমস্যা মানুষের সামনে চলে আসে, সেই সমস্যাগুলোকেই বলা হয় অর্থনৈতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন জানি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে যে আমরা এল রবিন্সের সংজ্ঞায় পড়েছিলাম প্রথম ক্লাসে, যে এল রবিন্স কি সংজ্ঞা দিয়েছিলেন? অর্থনীতির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছিলেন অর্থনীতিবিদ এল রবিন্স। তিনি বলেছিলেন যে মানুষের সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। তাহলে সীমিত সম্পদ এবং অসীম অভাব এর মধ্যে সমন্বয় সাধন করার জন্য মানুষ কি করে, যে মানুষ যে আচরণ করে তাকে বলা হয় অর্থনীতি। তাহলে এই এল রবিন্সের সংজ্ঞা থেকেই এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যার বিষয়টিকে আনা হয়েছে। সেটি হচ্ছে কি, যে মানুষ সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সমস্যার সৃষ্টি হয় তাকে বলা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থনৈতিক সমস্যা কি অথবা মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, এই দুটি সংজ্ঞা তোমরা পড়বে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এক নম্বরের প্রশ্ন যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে, যেটি বই থেকে আসে, তোমাদের টেক্সট বই থেকে ছোট ছোট প্রশ্ন উত্তর, যেটিকে আমরা এক বাক্যে বা দুই বাক্যে লিখতে পারি, সেটির জন্য তোমরা এই মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে অথবা অর্থনৈতিক সমস্যা কাকে বলে সেই বিষয়টি তোমরা সংজ্ঞাটি দুটি মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা কি সেই জিনিসটি একটু বোঝার চেষ্টা করি। মানুষের সম্পদ সীমিত কিন্তু অসীম অভাব। তাহলে কি করতে হবে? মানুষকে এই দুটি জিনিসের মধ্যে মানুষকে সমন্বয় সাধন করে মানুষের জীবনযাপন করতে হবে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম চালাতে হবে। এটি করতে গিয়ে তাহলে কি, মানুষ দুটি বিপরীত বিষয়ের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে, সমন্বয় করতে গিয়ে কি হয়, যে মানুষের সামনে যে সমস্যা চলে আসে, যে মানুষ যে বাধার সম্মুখীন হয়, তাকে বলা হয় কি, অর্থনৈতিক মৌলিক সমস্যা। অর্থনৈতিক মৌলিক সমস্যার এই ধারণাটি আসলে দিয়েছেন হচ্ছে অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসন। এই পি.এস. স্যামুয়েলসন হচ্ছেন একজন আধুনিক অর্থনীতিবিদ, তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 2009 সালে। তিনি নোবেল পুরস্কার পান 1970 সালে। তাকে আমি এই জন্য তার সম্পর্কে একটু বিস্তারিত বলছি, যেহেতু তিনি আমাদের আধুনিক অর্থনীতিবিদ এবং তিনি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি তুলে ধরেছেন, সেটি হলো কি, অর্থনীতির মৌলিক সমস্যা। তিনি নোবেল পুরস্কার পান 1970 সালে এবং তার লেখা বই, বিখ্যাত বইটি হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। তিনি তার এই গ্রন্থে তিন ধরনের প্রবলেমের কথা বলেন। অর্থনীতির মৌলিক সমস্যাকে তিনি তিনটি অর্থনীতির মৌলিক সমস্যার কথা বলেন। সেই তিনটি সমস্যাকে তিনি দেখিয়েছেন 3W প্রবলেমস হিসেবে। তার মানে কি, প্রথম সমস্যা হলো যে আমরা এই তিনটি সমস্যাকে 3W কোশ্চেনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে কি, তিনি দেখিয়েছেন, প্রথমেই বলেছেন যে হোয়াট টু প্রডিউস,
যে কি উৎপাদন করা হবে এটি অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। তারপরে এটির সমাধান হয়ে গেলে দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যাটি আসে হচ্ছে যে কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। এবং তৃতীয়ত যে সমস্যাটি আসে, প্রথম 1 এবং 2 এই সমস্যা দুটি সমাধান হয়ে যাওয়ার পরে তৃতীয় সমস্যাটি সামনে চলে আসে, সেটি হলো যে কার জন্য উৎপাদনটা করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তার মানে কি এখানে এই যে 3W কোশ্চেনের মাধ্যমে যে এই অর্থনীতির 3টি মৌলিক সমস্যাকে কে ব্যাখ্যা করেছেন, অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন। এই জন্য আমরা এই 3টি সমস্যাকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, সেটিকেই আমরা অর্থনীতির মৌলিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো দেখি যে এই পোস্টারটি তোমরা একটু আগেও দেখেছিলে। তাহলে আমরা এখন একটু এখান থেকে বিস্তারিত জানার চেষ্টা করি যে বেসিক ইকোনমিক প্রবলেমস কি, হোয়াট দিয়ে কি বোঝানো হয়েছে, যে টু প্রডিউস অ্যান্ড কোয়ান্টিটিস, তার মানে কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে। আমরা প্রথমেই একটি দেশের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, দেশের জনগণ কি ভোগ করে তার অনুযায়ী আমাদের চাহিদা নির্ধারণ করতে হবে যে কি কি দ্রব্য উৎপাদন করা হবে। একটি দেশ, অসংখ্য দ্রব্য পৃথিবীতে উৎপাদন হয়, তাহলে অসংখ্য দ্রব্য একটি দেশ উৎপাদন করতে পারবে না, কি বেছে বেছে উৎপাদন করতে হবে। ওই যে আমরা নির্বাচন সমস্যায় পড়েছিলাম যে সব দ্রব্য উৎপাদন করা যাবে না, বেছে বেছে উৎপাদন করতে হবে। তাহলে মানে কি, হোয়াট টু প্রডিউস, যে কি উৎপাদন করা হবে, এবং কি তারপরে আসে যে কি পরিমাণ উৎপাদন করা হবে। হোয়াটের আন্ডারেই আবার আরেকটি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কি, যে কি পরিমাণ উৎপাদন করা হবে। আমাদের দুটি এখানে, তাহলে হোয়াট দিয়ে আমাদের দুটি প্রশ্ন, একটি হচ্ছে দুটি মৌলিক সমস্যা, একটা হলো কি পরিমাণ মানে কি কি দ্রব্য উৎপাদন করা হবে, আরেকটি হচ্ছে কি পরিমাণ উৎপাদন করা হবে। দ্বিতীয়টি হচ্ছে কি, হাউ টু প্রডিউস, মানে হাউ দিয়ে কি, এই যে আমরা কিভাবে উৎপাদন করব। দ্রব্য দুটা যদি সিলেক্ট হয়ে যায়, যে দ্রব্য যদি সিলেক্ট হয়ে যায় যে আমরা কোন কোন দ্রব্য উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করব, এটির সিদ্ধান্ত যদি হয়ে যায়, তারপরে আমাদের সমস্যা, যেই সমস্যাটি সামনে চলে আসে সেটি হচ্ছে কি, যে কিভাবে উৎপাদন করব। আমাদের যা দেশে যে পরিমাণ বিদ্যমান সম্পদ আছে, সেই সম্পদের মাধ্যমে কিভাবে দ্রব্য উৎপাদন করা হবে বা সেবা সামগ্রী উৎপাদন করা হবে। তারপরে তৃতীয় সমস্যাটি হচ্ছে কি, যে কার জন্য উৎপাদন করা হবে, হু প্রডিউস ফর, যে মানে কার জন্য দ্রব্যটি উৎপাদন করা হবে। দেশের জনগণের কোন বেশি অংশ মানুষ ভোগ করবে নাকি কম অংশ মানুষ ভোগ করবে সেটি। তারপরে তৃতীয়ত আমরা এর পরের ইয়েতে আমরা যদি দেখি যে তাহলে আমরা এই যে 3টি মৌলিক সমস্যার কথা বললাম, যেটি অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন দেখিয়েছিলেন বেসিক ইকোনমিক প্রবলেমস হিসেবে, এই 3টির সাথে আরেকটি অর্থনৈতিক সমস্যাকে দেখিয়েছেন। এই 3টি সমস্যাকে সমর্থন করে, এই 3টি সমস্যাকে তিনি সমর্থন করে নিয়েছেন এবং স্বীকার করে নিয়েছেন। তিনি হচ্ছেন কে, অর্থনীতিবিদ লিপসি। অর্থনীতিবিদ লিপসি স্যামুয়েলসনের যে 3টি অর্থনীতির মৌলিক সমস্যা, সেই 3টিকে তিনি সমর্থন করেছেন। সাথে তিনি এই অর্থনীতিবিদ লিপসি আরও একটি অর্থনীতির মৌলিক সমস্যাকে যুক্ত করেছেন, সেটি হচ্ছে কি, যে সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হয় কিনা, যে সীমিত সম্পদ দক্ষভাবে ব্যবহার হয় কিনা সেটিও অর্থনীতির একটি মৌলিক সমস্যা। এই সমস্যাটিকে আমি তুলে এনেছি এই কারণে যে অর্থনীতিবিদ লিপসির যে এই সমস্যাটি দেখিয়েছেন, সীমিত সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত, এটিকে অর্থনীতিবিদগণ মানে গ্রহণ করে নিয়েছেন এবং গ্রহণযোগ্য হয়েছে সকল অর্থনীতিবিদদের কাছে। সেই জন্য আমরা এই বিষয়টিও তুলে এনেছি। তাহলে আমাদের অর্থনীতির P.A. স্যামুয়েলসনের মতে আমাদের অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে 3টি। একটি হচ্ছে কি উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে। দ্বিতীয়টি হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, কি উৎপাদন কৌশল ব্যবহার করা হবে। তৃতীয়ত হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আর অর্থনীতিবিদ লিপসি মতে হচ্ছে ওই 3টি P.A. স্যামুয়েলসনের 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার সাথে তিনি আরও একটি যোগ করেছেন, সেটি হচ্ছে কি, সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হয় কিনা সেটি ও আমাদের অর্থনীতির মৌলিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যে আমরা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যাটিকে বিশ্লেষণ করি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম পিপিসি কার্ভের অঙ্কন শিখেছিলাম, পিপিসি কার্ভ কিভাবে আঁকা যায় এবং পিপিসি কার্ভের তাৎপর্য বিশ্লেষণ আমরা শিখেছিলাম যে পিপিসি কার্ভ দিয়ে কী বোঝায়। আর আজকে আমরা এখানে যে অর্থনীতির যে মৌলিক সমস্যা, সেই সমস্যার প্রথম সমস্যা যেটি কোন কোন দ্রব্য উৎপাদন করা যাবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে, এটিকে আমরা পিপিসি কার্ভের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। এটি কিভাবে করা যায় আমরা সেটি একটু দেখি। যে এখানে আমরা মনে করছি যে পিপিসি কার্ভে আমরা কয়টি দ্রব্যের উৎপাদন দেখানো হয় শিক্ষার্থীবৃন্দ? দুটি দ্রব্যের উৎপাদন দেখানো হয়। তাহলে আমরা এইখানে চিত্রে আমরা কি করেছি, দুটি দ্রব্য দেখিয়েছি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। তাহলে এই দুটি দ্রব্য যদি কোনো একটি দেশের বিদ্যমান সম্পদের মাধ্যমে যদি উৎপাদন করা হয়, তাহলে আমরা প্রথমে কি সিলেক্ট করতে হবে? যে অনেক দ্রব্য উৎপাদন করা যাবে, কারণ সম্পদ সীমিত হলেও সম্পদ বিকল্পযোগ্য, সম্পদের ব্যবহার বিকল্পযোগ্য। অর্থাৎ একই সম্পদ আমরা কি করতে পারি? বিভিন্ন উৎপাদনে ব্যবহার করতে পারি। তাহলে আমরা তো আমাদের নির্বাচন সমস্যা থেকে আমরা কি শিখেছি? যে অভাব নির্বাচন করে আমাদের পূরণ করতে হবে। আমরা সব অভাব পূরণ করতে পারবো না, অর্থাৎ আমরা সব দ্রব্য উৎপাদন করতে পারবো না। আমরা বেছে দ্রব্য উৎপাদন করব, বেছে অভাব পূরণ করব। তার মানে বেছে অভাব পূরণ করব বা বেছে যদি দ্রব্য উৎপাদন করতে যাই, তাহলে আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী এবং আমাদের দেশের মানুষের ডিমান্ড অনুযায়ী আমরা দুটি দ্রব্য উৎপাদন করব। এই পিপিসি কার্ভের যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা ধরে নিলাম যে প্রোডাক্ট এ এবং বি উৎপাদন করব। আমরা এই দুটি দ্রব্য সিলেক্ট করলাম আমাদের এন সংখ্যক দ্রব্য থেকে, অসংখ্য দ্রব্য থেকে। তারপরে আমরা দেখাচ্ছি যে আমরা কি পরিমাণ উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করব সেটিও কিন্তু আমরা পিপিসি কার্ভের বিশ্লেষণের মাধ্যমেই আমরা বিশ্লেষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এই বিষয়টিকে আমি একটু তোমাদের বোর্ডে দেখানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভূমির সমান্তরালে আমরা এঁকেছি ভূমি অক্ষ, এক্স অক্ষ। তো আমি এখানে চিত্রের মতো করে আমরা এখানে প্রোডাক্ট বি দিলাম। এখানে কি প্রোডাক্ট বি, এবং এইখানে হচ্ছে কি আমাদের লম্ব অক্ষে আমরা দেখালাম প্রোডাক্ট এ, মানে দ্রব্য এ এবং দ্রব্য বি। ভূমি অক্ষে দেখিয়েছি আমরা দ্রব্য বি এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা দ্রব্য এ। তাহলে এই দুটি দ্রব্য যে উৎপাদন করা যায়, যদি যায় তাহলে কি পরিমাণ উৎপাদন করা যাবে? তাহলে আমরা এটি একটি পিপিসি কার্ভের মাধ্যমে আমরা দেখাই। আমরা মনে করলাম যে এখানে পিপিসি কার্ভ হচ্ছে এ বি। এই পিপিসি এবি কার্ভের মধ্যে আমরা যদি মনে করি যে কি পরিমাণ উৎপাদন করব, এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, কিভাবে বিশ্লেষণ করতে পারি? যে আমরা যদি মনে করি যে এ দ্রব্যটা যদি এমন হয় যে এ দ্রব্যটি হচ্ছে দেশের অধিকাংশ মানুষ ভোগ করে, যেমন আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা মনে করি যে আমাদের ভাত হলো প্রধান খাদ্য। তাহলে এই ভাত প্রধান খাদ্য, এই চাহিদাকে মেটানোর জন্য আমাদের কি করতে হবে? বেশি পরিমাণ ধান উৎপাদন করতে হবে। তো আমরা যদি মনে করি যে আমাদের প্রথমে আমাদের দেশের মানুষকে মানে কি ভাত বা ধান উৎপাদন করার জন্য সব মানুষের মানে ভাতের চাহিদা পূরণের জন্য আমাদের কি করতে হবে? সব মানুষের জন্য ধান উৎপাদন করতে হবে। তাহলে আমরা যদি মনে করি আমাদের যে পরিমাণ জমি আছে, আমাদের সে পরিমাণ জমিতে অন্য কোনো কিছু উৎপাদন করলে পরে আমরা ভাতের সব জনগণ ভাতের চাহিদা পূরণ হবে না। তখন আমরা কি করব? প্রোডাক্ট বি এর উৎপাদন বন্ধ করে প্রোডাক্ট বিকে আমরা যদি ধরি যে এখানে ভুট্টা, আর এটাকে আমরা একে যদি ধরলাম আমরা কি ধান, তাহলে ধান এবং ভুট্টা এই দুটিকে আমরা মধ্যে আমরা কি করলাম? আমরা যদি মনে করলাম যে ধানকে আমরা কি করব? প্রেফার করব, কারণ আমাদের যে পরিমাণ সম্পদ আছে, আমাদের যে জনগণ যে 16 কোটি, প্রায় 16.5 কোটি যে জনগোষ্ঠী আছে, তাদের চাহিদা মেটানোর জন্য আমাদের ভুট্টা উৎপাদন করার সুযোগ নাই। আমাদের সকল সম্পদ, সকল জমি আমরা কি করব? ধান উৎপাদন করব। তাহলে আমরা কতটুকু উৎপাদন করতে পারবো? ও এ পরিমাণ।
তাহলে আমাদের ধানের পরিমাণ নির্ধারণ হয়ে গেল যে ওএ পরিমাণ, আর ভুট্টা উৎপাদনের পরিমাণ আমরা নির্ধারণ করলাম কি 0। আর যদি আমরা মনে করি যে না আমরা ধান উৎপাদন করব, তবে আমরা কিছু পরিমাণ ভুট্টাও উৎপাদন করব, তাহলে আমরা কি করব, এই এবি যে পিপিসি কার্ভ, এই পিপিসি কার্ভের যে কোনো বিন্দুতে আমরা মাঝামাঝি যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করব। তাহলে আমরা এইখানে আমি একটি বিন্দু নিলাম সি বিন্দু, তাহলে সি বিন্দুতে উৎপাদন যদি করি, সি বিন্দুতে উৎপাদন করলে কি হবে যে কিছু পরিমাণ ভুট্টা উৎপাদন হবে এবং ধান উৎপাদন আমরা ধরলাম যে এখানে এম এবং এন, ওএন পরিমাণ কি উৎপাদন হবে আমাদের ভুট্টা, এটুক হলো আমাদের ভুট্টা উৎপাদন হবে, আর এই ওএম পরিমাণ হচ্ছে আমাদের কি উৎপাদন হবে, ধান উৎপাদন হবে। তাহলে ধান বেশি এবং ভুট্টা কম উৎপাদন করছি আমরা। তার মানে কি, আমরা অর্থনীতির যে প্রথম মৌলিক সমস্যা, সেখানে আমরা মানে কি উৎপাদন করব, কোন দ্রব্য উৎপাদন করব সেটি সিলেক্ট করব, এবং আর কি করব, কি পরিমাণ উৎপাদন করব সেটিও আমরা সিলেক্ট করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এর পরের সমস্যা আছে আমাদের কি, পরের সমস্যাটি হচ্ছে আমরা কিভাবে উৎপাদন করব। এই যে আমরা ধান এবং ভুট্টা নির্ধারণ করলাম এবং পরিমাণ নির্ধারণ করলাম যে আমরা এই বিন্দুতে উৎপাদন করব, না হয় সি বিন্দুতে উৎপাদন করব। আমরা ধরে নিলাম যে আমরা সি বিন্দুতে উৎপাদন করব। তাহলে এই সি বিন্দুতে উৎপাদনের জন্য আমরা কি করব, সি বিন্দুতে উৎপাদনের জন্য আমাদের কি উৎপাদন টেকনিক ব্যবহার করা হবে। আমাদের একটি দেশে সব ধরনের ন্যাচারাল রিসোর্স আমাদের কি সমান থাকে না, এক এক দেশে এক এক রকমের সম্পদ বেশি। যেমন কোনো দেশে, উন্নত দেশগুলোতে মূলধনের পরিমাণ বেশি থাকে, আর আমরা যেরকম আমাদের দেশে প্রেক্ষিতে যদি বলি, আমাদের দেশে শ্রমিকের পরিমাণ বেশি, মূলধন কম। তাহলে আমরা কি করব, উন্নত দেশগুলো কি করবে, উন্নত দেশগুলো মূলধন বেশি ব্যবহার করবে এবং শ্রমিক কম ব্যবহার করবে, সেরকম উৎপাদন কৌশলে যাবে। আর আমরা কি করব, আমাদের যেহেতু শ্রমিকের পরিমাণ বেশি, জনসংখ্যা বেশি, কর্মক্ষম জনসংখ্যা বেশি, আমরা কি করব যে এমন উৎপাদন কৌশলে যাব যে উৎপাদন কৌশলে শ্রমিকের পরিমাণ ধান উৎপাদনে বেশি লাগে, মূলধনের পরিমাণ কম লাগে, যন্ত্রপাতি কম ব্যবহার করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই যে আমরা পরিমাণ নির্ধারণের করলাম এবং কি দ্রব্য উৎপাদন করা হবে সেটি নির্ধারণ করলাম। এখন তাহলে আমরা কিসে যাব, যে কিভাবে উৎপাদন করা হবে সেটি বিশ্লেষণ করব। তাহলে কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যাটিকে বিশ্লেষণ করা যায় হচ্ছে সম উৎপাদন রেখার মাধ্যমে। এই যে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ আইকিউ, এটির নাম হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ, বাংলায় বলা হয় সম উৎপাদন রেখা। তাহলে আমি তোমাদেরকে এই চিত্রটি আমরা বোর্ডের মাধ্যমে একটু দেখাচ্ছি, সম উৎপাদন রেখাটি মাধ্যমে কিভাবে উৎপাদন কৌশল। এখানে হলো আমরা এখানে ইউনিট অফ লেবার, লেবারকে, ইউনিট অফ লেবারকে দেখানো হয়েছে, আর এখানে হলো ইউনিট অফ ক্যাপিটালকে দেখানো হয়েছে লম্ব অক্ষে। তাহলে এই ইউনিট অফ, এখানে লেবার এবং ক্যাপিটাল, এই দুটির উপকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি, নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করতে পারি। এবং নির্দিষ্ট পরিমাণ উৎপাদনকে যে রেখাটি দেখায় তাকে বলা হয় সম উৎপাদন রেখা বা আইকিউ, আইসোকোয়ান্ট কার্ভ। বাংলায় হচ্ছে এই রেখার নাম কি, সম উৎপাদন রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে আমরা আসলে এই অর্থনীতিতে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। একটি হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে আমরা মনে করি যে আমাদের এই ভূমি এবং সংগঠন, এই দুটির ক্যাপাসিটিকে ধরা হয় স্থির, মানে এই দুটির পরিমাণ স্থির ধরা হয়। ভূমির পরিমাণ স্থির ধরা হয় এবং
তারপরে আসে শ্রম, মানে উৎপাদন করতে গেলে এই 4টি উপকরণ আমাদের দরকার হয়। সেটি হচ্ছে কি কি? ভূমি, শ্রম, শ্রম কারা দিবে? শ্রমিকরা দিবে, কর্মক্ষম জনগোষ্ঠী দিবে। তারপরে হচ্ছে কি? মূলধন, মূলধন। তারপরে আছে কি? সংগঠন। তার মানে ভূমি, শ্রম এবং মূলধন, এই 3টিকে যিনি মানে সমন্বয় করে উৎপাদন প্রক্রিয়ায় যান তাকে বলা হয় কি? সংগঠক। সংগঠক যে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি করেন তাকে বলা হয় সংগঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি তোমরা 3য় অধ্যায়, উৎপাদনের অধ্যায়ে তোমরা এটি পড়বে, বিস্তারিত পড়বে। কিন্তু আমি এখন এইখানে বিষয়টি বোঝানোর জন্য, সমুৎপাদন রেখা বোঝানোর জন্য আমি একটু এই কনসেপ্টটি আমি তোমাদের বললাম যে আমাদের উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। সেটি হচ্ছে কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তবে আমরা মনে করি যে উৎপাদন করতে গেলে আমরা কি যে শ্রম এবং মূলধন এই দুটি অবশ্যই লাগবে। এই দুটির ব্যবহার পরিবর্তন করলে, এই দুটির নিয়োগের পরিমাণ পরিবর্তন করলে উৎপাদন বাড়ানো কমানো যায়। তাহলে আমরা এই বিষয়টিকে করে আমরা তাহলে কি উৎপাদনের ক্ষেত্রে আমাদের কি ধরা হয়েছে? শ্রম এবং মূলধন ধরা হয়েছে। এই উৎপাদনের আমরা এই যে সমুৎপাদন রেখা কি, কাকে বলে আমরা সেটি একটু জানি এখন। সমুৎপাদন রেখা হচ্ছে যে রেখার প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ বা সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে। যেমন এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমরা যদি মনে করি যে এই সমউৎপাদন রেখাটি আমাদের দেশের উৎপাদন, ধানের উৎপাদন সি বিন্দুতে 25,000 মেট্রিক টন কে নির্দেশ করছে, তাহলে এই সমউৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দুতে আমি 3টি বিন্দু নিলাম এ বি সি, এই প্রত্যেকটি বিন্দুতেই 25,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হবে। তাহলে আমাদের কি তাহলে কি সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে একই পরিমাণ উৎপাদন করা যাবে, তবে শ্রম এবং মূলধনের পরিমাণ হবে, নিয়োগের পরিমাণ হবে ভিন্ন ভিন্ন। যেমন যদি আমরা এই বিন্দুতে উৎপাদন করি 25,000 মেট্রিক টন, আমরা প্রথম অর্থনৈতিক মৌলিক সমস্যায় ছিল যে আমরা কি দ্রব্য উৎপাদন করব এবং কি পরিমাণ উৎপাদন করব। তা আমরা সেখানে পিপিসি কার্ভের আমরা মনে করেছিলাম যে আমরা সি বিন্দুতে উৎপাদন করব বা এ বিন্দুতে উৎপাদন করব। তাহলে এ বিন্দুতে উৎপাদন করার জন্য আমাদের ধান উৎপাদন করার জন্য আমরা কতটুকু ধান উৎপাদন করতে পারবো? সর্বোচ্চ ধান উৎপাদন করতে পারবো আমরা 25,000 মেট্রিক টন। তাহলে এই 25,000 মেট্রিক টন ধান উৎপাদন করার জন্য এই রেখাটির প্রত্যেকটা বিন্দুতেই হলো 25,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব। কিন্তু 25,000 মেট্রিক টন ধান উৎপাদন করতে গেলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকমের মূলধন এবং শ্রমের সংমিশ্রণ লাগবে। কোনো বিন্দুতে মূলধন বেশি লাগবে, শ্রম কম লাগবে। কোনো বিন্দুতে মূলধন এবং শ্রম সমান সমান লাগবে, আবার কোনো বিন্দুতে শ্রমের পরিমাণ বেশি লাগবে, মূলধনের পরিমাণ কম লাগবে। তার মানে কি সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দুতে একই পরিমাণ উৎপাদন করা যায়, কিন্তু কিসের সংমিশ্রণে? বিভিন্ন পরিমাণ মূলধন ও শ্রমের সংমিশ্রণে। তাহলে আমরা এ বিন্দুতে আমরা যদি উৎপাদন করি, এই বিন্দুতে কতটুকু উৎপাদন করতে পারবো? 25,000 মেট্রিক টন ধান উৎপাদন করতে পারবো, কিন্তু আমাদের মূলধন লাগছে কত? এই যে K1 আর L1। তার মানে কি এই বিন্দুতে মূলধন কি শ্রমের পরিমাণ কম লাগছে আর মূলধনের পরিমাণ লাগছে বেশি। এখানে কতটুকু OL1, এই বিন্দুতে কি OL1 শ্রমের পরিমাণ আর মূলধন হচ্ছে কত? OK1। আর বি বিন্দুতে আমরা যদি করি তাহলে আমাদের কি, আমরা এই বি বিন্দুতে যে আমরা করি তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? শ্রম এবং মূলধনের পরিমাণ আমরা এটাকে দিলাম হচ্ছে L2 K2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমাদের শ্রমের পরিমাণ কতটুকু? OL2 আর হলো OK2। এটুক হলো কি আমাদের? এটুক হলো শ্রমের পরিমাণ আর এটুক হলো মূলধনের পরিমাণ।
উৎপাদনের পরিমাণ কিন্তু আমাদের 25,000 মেট্রিক টন একই আছে। এখন যদি আমরা মনে করি যে না, আমাদের দেশ, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি যে আমাদের দেশে হচ্ছে কি শ্রমের পরিমাণ বেশি এবং শ্রম সস্তা, তাহলে আমরা কি করব, মূলধন কম ব্যবহার করে আমরা শ্রম বেশি ব্যবহার করব। তাহলে আমরা কোথায় উৎপাদন করি? আমরা যদি মনে করি যে শ্রম বেশি লাগবে কোথায়, এই যে নিচের দিকে, এটাকে যদি আমরা L3 ধরি আর এটাকে যদি আমরা K3 ধরি, তাহলে আমাদের সি বিন্দুতে কি দেখানো যাচ্ছে যে OL3 শ্রমের পরিমাণ আর OK3 হচ্ছে মূলধনের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে আমরা তিনটি বিন্দু যে দেখালাম ABC, এ বিন্দুতে আমরা কি দেখেছি যে মূলধন কে বেশি, শ্রমের নিয়োগ হলো কম, মূলধনের নিয়োগ হচ্ছে বেশি। এখানে কি মূলধনের পরিমাণ, মূলধনের নিয়োগ বেশি আর হলো শ্রমের নিয়োগ কম। মূলধনের নিয়োগ কতটুকু ছিল, OK1 গ্রেটার দেন হচ্ছে কি OL1। আর এই বিন্দুতে বি বিন্দুতে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে ধরো যে এইটি আমাদের একটি 90 ডিগ্রি কোণ, এটিকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, 45 ডিগ্রি লাইন দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই রেখাটি, এই 45 ডিগ্রি ইয়েটি কি করেছে, এই রেখাটিকে 2 ভাগে ভাগ করেছে। তার মানে কি এখানে বি বিন্দু নিলাম, এই বি বিন্দুতে আমরা কি দেখিয়েছিলাম, OL2 আর হচ্ছে OK2 এটি দেখিয়েছিলাম। এখানে এই 45 ডিগ্রি লাইনটি করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই বিন্দুটিতে OL2 সমান হচ্ছে OK2। তার মানে কি এই বিন্দুটিতে শ্রমের নিয়োগ এবং মূলধনের নিয়োগ হচ্ছে সমান, শ্রমের পরিমাণ এবং মূলধনের পরিমাণ হচ্ছে সমান। এবং সি বিন্দুতে আমরা যদি দেখি, এখানে কি, এখানে হচ্ছে শ্রমের নিয়োগ বেশি আর হলো মূলধনের নিয়োগ হচ্ছে কম। কেন? শ্রমের পরিমাণ কত, OL3 গ্রেটার দেন মূলধনের পরিমাণ কত ছিল, OK3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি বুঝলাম যে আমরা এই সমউৎপাদন রেখার মাধ্যমে আমরা এই বিষয়টিকে আমরা করতে পারি যে কোন বিন্দুতে আমরা উৎপাদন করব। আমাদের দেশ যদি মূলধন বেশি থাকে, তাহলে আমরা কি করব, এই বি বিন্দুর উপরে অবস্থান করব। তাহলে এই বিন্দুগুলোকে কি বলা হবে, এই যে এই বি বিন্দুর উপরে এই বিন্দুগুলো হচ্ছে কি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। আমি এটিকে দূরে লিখছি যেন তোমরা বুঝতে পারো, মূলধন নিবিড় উৎপাদন কৌশল। কারণ কি, এই বিন্দুগুলোতে মূলধনের পরিমাণ বেশি লাগে, উৎপাদন করতে গেলে মূলধনের পরিমাণ বেশি লাগবে, শ্রমের পরিমাণ কম লাগবে। কোন বিন্দুর উপরে, এই বি বিন্দুর উপরে। আর বি বিন্দুর নিচে কি হবে, শ্রমের পরিমাণ বেশি ব্যবহার হবে। এই বিন্দুগুলো কি হবে, শ্রমের পরিমাণ বেশি, শ্রমের উৎপাদনে কি একই পরিমাণ উৎপাদনে শ্রমের পরিমাণ বেশি লাগবে। তাহলে এই বিন্দুগুলোকে বলা হয় কি, শ্রমনিবিড় উৎপাদন কৌশল। শ্রমনিবিড় উৎপাদন কৌশল কোন বিন্দুগুলো, বি বিন্দুর নিচের বিন্দুগুলো। তার মানে আমরা যে 45 ডিগ্রি লাইনে আমাদের কি শ্রমের নিয়োগ এবং মূলধনের নিয়োগের পরিমাণ সমান থাকে বলে এই বিন্দুটি হচ্ছে একটা নিরপেক্ষ বিন্দু, যেখানে শ্রমের পরিমাণ যে পরিমাণ লাগবে মূলধনের পরিমাণও সেই পরিমাণই লাগবে। কিন্তু এখন আমরা যদি মনে করি যে আমাদের দেশের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা কোন উৎপাদন কৌশল ব্যবহার করব, আমরা কোন বিন্দুতে উৎপাদন করব, সমউৎপাদন রেখার কি মূলধন শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব। অর্থাৎ আমরা বি বিন্দুর
নিচের বিন্দুগুলোতে আমরা উৎপাদন করব। কারণ কি, এখানে শ্রমের পরিমাণ বেশি লাগে আর হচ্ছে মূলধনের পরিমাণ কম লাগে। যেহেতু আমাদের মূলধন কম এবং শ্রমিক সস্তা, শ্রমের পরিমাণ বেশি, তাহলে আমরা উৎপাদন করব বি বিন্দুর নিচের বিন্দুগুলোতে। আর যদি আমরা উন্নত দেশগুলো কি করবে, বি বিন্দুর উপরের সমুৎপাদন রেখার বি বিন্দুর উপরের বিন্দুগুলোতে অবস্থান করবে, যেখানে কি ওই বিন্দুগুলোকে কি বলা হবে, মূলধন নিবিড় উৎপাদন কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে আমরা দ্বিতীয় সমস্যাটির কিভাবে আমরা মানে দ্বিতীয় কিভাবে উৎপাদন করা হবে? অর্থনীতির মৌলিক সমস্যা ছিল হচ্ছে কি, দ্বিতীয় সমস্যা ছিল কিভাবে উৎপাদন করা হবে। এই কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যাটিকে পিএস স্যামুলসন বিশ্লেষণ করেছেন কিসের মাধ্যমে, কোন রেখার মাধ্যমে? সম উৎপাদন রেখার মাধ্যমে। সম উৎপাদন রেখার মাধ্যমে কেন বিশ্লেষণ করেছেন? উৎপাদন টেকনিক হচ্ছে দুটি, একটি হচ্ছে কি মূলধন নিবিড় উৎপাদন কৌশল, আরেকটি হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। যে দেশে শ্রমিক বেশি, শ্রমের মানে শ্রম সস্তা, সেই দেশ কি করবে, শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করবে। আর যে দেশ সে মূলধন বেশি, সেই দেশ কি করবে, মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করবে। তার মানে কি, আমরা এই দ্বিতীয় সমস্যাটিকে এইভাবে বিশ্লেষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝেছ যে আমাদের কাছে উৎপাদন কৌশল আছে দুটি, একটা হলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আরেকটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। শ্রমনিবিড় উৎপাদন কৌশল হচ্ছে কি, এই 45 ডিগ্রি লাইনের নিচের দিকের বিন্দুগুলোতে আমরা একই পরিমাণে 25,000 মেট্রিক টন ধান উৎপাদন করার জন্য আমরা এই বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলছি যে নিচের দিকের বি বিন্দুর নিচের বিন্দুতে অবস্থান করব। কারণ কি, আমরা শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব, যেহেতু আমাদের দেশে শ্রমিক বেশি এবং শ্রম সস্তা। আর যাদের দেশে মূলধন সস্তা এবং মূলধনের পরিমাণ বেশি, শ্রমিকের দাম বেশি, তারা কি করবে, মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করবে, অর্থাৎ সম উৎপাদন রেখাকে 45 ডিগ্রি লাইন যে দ্বিখণ্ডিত করে তার উপরের বিন্দুগুলোতে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদনের চ্যাপ্টারে আমরা এই ধারণাগুলো আরও বিস্তারিত আছে, যে সম উৎপাদন রেখার আকৃতি কি, সম উৎপাদন রেখা দিয়ে কি বোঝানো হয়, সম উৎপাদন রেখার কোথায় কি বোঝানো হয়, এগুলো আরও বিস্তারিত আমাদের পড়াশোনা আছে। কিন্তু আমরা শুধু আজকের এই দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করার জন্য আমরা এই সমুৎপাদন রেখাটির যতটুকু ধারণা তোমাদের দরকার ছিল আমি সেটুকুই শুধু বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো এবার তৃতীয় অর্থনীতির মৌলিক সমস্যাতে আমরা যাই, যে কার জন্য উৎপাদন করা হবে। তৃতীয় সমস্যাটি ছিল কি, আমাদের কার জন্য উৎপাদন করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে একটি দেশের এটা নির্ভর করছে কার জন্য উৎপাদন করা হবে, এটি নির্ভর করে একটি দেশের জনসংখ্যার কাঠামোর উপর। যে জনগণ কোন ধরনের, জনগণ কোন দ্রব্য বেশি ভোগ করতে চায়, সে তার উপরে, জনগণের চাহিদার উপর, জনগণের পছন্দের উপর, অথবা জনসংখ্যার পরিমাণের উপর। সেই জন্যই আমরা বলছি যে এটুকে কি বলা হয়, জনসংখ্যার কাঠামোর উপর। এই জনসংখ্যার বা জনগণের, একটি দেশের জনগণের বিভিন্ন বিষয়ে সম্পর্কিত এটিকে বলা হয় কি, ধারণাটিকে বলা হয় জনসংখ্যার কাঠামো। যেমন জনসংখ্যা কত, জনসংখ্যার ঘনত্ব কত, জনগণ কি পছন্দ করে বেশি, কি দ্রব্য বেশি জনগণ উৎপাদন করতে মানে চাহিদা বেশি, এইগুলোকে সব কিছুকে বলা হয় কি, জনসংখ্যার কাঠামো। তার মানে কি, কার জন্য উৎপাদন করা হবে এটি নির্ভর করবে কি, জনসংখ্যার কাঠামোর উপর বা জনগণের আয়ের উপর। আমরা এই যে যেমন আমরা এই বিষয়টিকে, এই তৃতীয় সমস্যাটিকে যে তৃতীয় সমস্যা কি, আমাদের কার জন্য উৎপাদন করা হবে, এটিকে বিশ্লেষণ করা যায় হচ্ছে কিসের মাধ্যমে, পিপিসি কার্ভের মাধ্যমে। তাহলে আমরা দেখি যে এটিকে কিভাবে আমরা পিপিসি কার্ভের মাধ্যমে আমরা দেখাবো। আমি একটু বোর্ডে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে কি, প্রোডাক্ট বি, আর এটা হলো কি আমাদের
প্রোডাক্ট এ ধরেছিলাম, আমরা আমাদের দেশের কথাই চিন্তা করি। আমরা এখানে লিখেছিলাম কি ভুট্টা, আর এখানে লিখেছিলাম হচ্ছে কি ধান, লম্বক্ষে দেখিয়েছিলাম হচ্ছে ধান। তাহলে আমাদের পিপিসি কার্ভ ছিল কি আমাদের এ বি। এই এবি পিপিসি কার্ভের মাধ্যমে আমরা যে কার জন্য উৎপাদন করা হবে এটিকে আমরা কিভাবে বিশ্লেষণ করব, যে এই ধান যদি আমাদের দেশের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হয় তাহলে আমরা কি করব, যে আমাদের এই গরিব বা মানে অধিকাংশ জনগোষ্ঠীর জন্য আমাদের ধান উৎপাদন করতে হবে। আর যদি আমরা মনে করি যে না আমাদের ভুট্টা খায় বা ভুট্টার চাহিদা আমাদের দেশে খুব কম, তাহলে আমরা কি করব, যে কম জনগোষ্ঠী ভুট্টার উপর নির্ভরশীল, তাহলে আমরা কি করব, ভুট্টার চাহিদা কম, তাহলে কম জনগোষ্ঠীর জন্য আমরা কি করব না, দ্রব্যটা কম উৎপাদন করব। তাহলে কার জন্য উৎপাদন করা হচ্ছে, পিপিসি কার্ভের মাধ্যমে আমরা দেখাবো কি কি কোন দ্রব্যটার চাহিদা জনগোষ্ঠীর কাছে বেশি, বা কোন দ্রব্যটি জনগোষ্ঠী বেশি ভোগ করছে। এটির মাধ্যমে আমরা কি করব, কার জন্য দ্রব্যটি উৎপাদন করব সেটি এই পিপিসি কার্ভের মাধ্যমে আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তিনটি অর্থনীতির মৌলিক সমস্যাকে আমরা দেখালাম। একটি হলো কি স্যামুলসনের যে তিনটি অর্থনীতির মৌলিক সমস্যা, প্রথমটি ছিল কি উৎপাদন করা হবে বা কি পরিমাণ উৎপাদন করা হবে। তাহলে কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদন করা হবে সেটিকে আমরা বিশ্লেষণ দেখিয়েছিলাম পিপিসি কার্ভের মাধ্যমে। তারপরে দ্বিতীয়টিকে আমরা দেখিয়েছিলাম হচ্ছে সম উৎপাদন রেখার মাধ্যমে। তৃতীয়টিকে আমি দেখিয়েছিলাম, যে আমি একটু তোমাদের যাচ্ছি, যে কি আমরা এই যে একটু তোমাদের রিভাইজ করার জন্য আমি বলছি যে কোন দ্রব্য এবং কি পরিমাণ উৎপাদন করা হবে এটিকে আমরা কিভাবে দেখিয়েছিলাম, পিপিসি কার্ভের মাধ্যমে আমরা বিশ্লেষণ করেছিলাম। তারপরে দ্বিতীয়ত আমরা কি করেছিলাম, দ্বিতীয় অর্থনীতির মৌলিক সমস্যা কিভাবে উৎপাদন করা হবে এটির প্রকৃতি আমরা বিশ্লেষণ করেছিলাম কিভাবে, সম উৎপাদন রেখার মাধ্যমে। আর তৃতীয়টি আমরা কিভাবে বিশ্লেষণ করলাম, যে এটিও পিপিসি কার্ভের মাধ্যমেই আমরা বিশ্লেষণ করেছি কার জন্য উৎপাদন করা হবে, কোন জনগোষ্ঠীর জন্য উৎপাদন করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পিপিসি কার্ভের মাধ্যমে আমরা দুটি অর্থনীতির মৌলিক সমস্যাকে বিশ্লেষণ করেছি। সেটি হলো কোনটি কোনটি, এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে এবং কিভাবে মানে কি পরিমাণ উৎপাদন করা হবে এটি, এবং তৃতীয়টি হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। এই দুটি মৌলিক সমস্যা আমরা পিপিসি কার্ভের মাধ্যমে বিশ্লেষণ করেছি। আর আরেকটি বিশ্লেষণ করেছি কিভাবে উৎপাদন করা হবে, এটি বিশ্লেষণ করেছি আমরা সম উৎপাদন রেখার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু আমরা অর্থনীতিবিদ লিপসি আমাদের আরেকটি অর্থনীতির মৌলিক সমস্যার কথা বলেছেন, সেটি হচ্ছে কি সেটি সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হয় কিনা। তাহলে সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হয় কিনা এই বিষয়টিও আমরা পিপিসি কার্ভের মাধ্যমেই বিশ্লেষণ করতে পারি। সেটি কিভাবে, দেখো যে আমরা দেখিয়েছিলাম যে প্রথম ক্লাসে আমরা যখন পিপিসি কার্ভের অঙ্কন শিখেছিলাম এবং পিপিসি কার্ভের তাৎপর্য বিশ্লেষণ শিখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা যদি এই সি বিন্দুতে অবস্থান করি, এখানে এবি হচ্ছে কি আমাদের পিপিসি কার্ভ, এখানে শুধু এ বিন্দুতে অবস্থান করলে আমরা কি করব, শুধুমাত্র ধান উৎপাদন করব, আর কি ভুট্টার উৎপাদন বন্ধ রেখে। আর যদি আমরা বি বিন্দুতে অবস্থান করি তাহলে কি হবে, ধানের উৎপাদন বন্ধ করে আমাদের সমস্ত সম্পদ ভুট্টা উৎপাদনে নিয়োগ করতে হবে। তার মানে শুধুমাত্র আমরা ভুট্টা উৎপাদন করব কি পরিমাণ, ওবি পরিমাণ। আর যদি আমরা এই আমরা যদি দুটি দ্রব্যই উৎপাদন করতে চাই তাহলে কি করব, আমরা এই এবি রেখার মাঝামাঝি যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করব। তাহলে আমরা যদি মনে করি যে সি বিন্দুতে আমরা উৎপাদন করব, তাহলে কি আমরা তাহলে মানে ধানও উৎপাদন করতে পারি এবং ভুট্টাও উৎপাদন করতে পারি। ধান উৎপাদন করতে পারি কতটুকু, সি বিন্দুতে
আমরা ভুট্টা উৎপাদন করতে পারি হচ্ছে ON এবং ধান উৎপাদন করতে পারি হচ্ছে কি OM। ভুট্টা করতে পারি ON এবং ধান উৎপাদন করতে পারি হলো OM। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সম্পদের দক্ষ ব্যবহার কিভাবে বোঝানো হচ্ছে? যে সম্পদের দক্ষ ব্যবহার আমরা বলেছিলাম না পিপিসি কার্ভ যখন আমরা পড়েছি, যে শুধুমাত্র পিপিসি কার্ভের উপরের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোই হচ্ছে আমাদের কাম্য বিন্দু। তার মানে এই বিন্দুগুলোতে পিপিসি কার্ভের উপরের A থেকে এই B পর্যন্ত এই প্রত্যেকটা বিন্দুর পিপিসি কার্ভের যে রেখার উপরের যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে কি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, মানে সম্পদ কোনো অলসভাবে পড়ে থাকে না। যদি আমরা আরেকটি বিন্দু নেই, এখানে একটা D বিন্দু নিলাম, এই D বিন্দুতে উৎপাদন করি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের কি হয়, আমাদের কি উৎপাদন হয়, এই ধানের পরিমাণ OM পরিমাণ উৎপাদন হলেও আমাদের ভুট্টার উৎপাদন কমে চলে আসে আমাদের N0-এ। তার মানে কি আমরা এখানে N1 দিলাম, যে চলে আসে কি N1-এ। তার মানে কি এখানে ON1 হচ্ছে ভুট্টার পরিমাণ আর OM হচ্ছে ধানের পরিমাণ। তার মানে ধানের উৎপাদন এই C বিন্দুতে যা উৎপাদন করতাম সেই ধানের উৎপাদন OM পরিমাণ একই থাকলেও ভুট্টার উৎপাদন কমে যায় কতটুকু, এই N1 পরিমাণ। তার মানে কি এই পিপিসি কার্ভের ভিতরের বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে কি হবে, সম্পদ অলসভাবে পড়ে থাকবে, সম্পদ অব্যবহৃত হবে। এটাকে কি বলা হয়, আমরা গত ক্লাসে এগুলো আমরা কি শিখেছিলাম, যে পিপিসি কার্ভের ভিতরের যে কোনো বিন্দুতে উৎপাদন এই অঞ্চলটাকে কি বলা হয়, অদক্ষ অঞ্চল। অদক্ষ অঞ্চল কেন বলা হয়, যে সম্পদ এখানে অলসভাবে পড়ে থাকে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয় না। আর যদি সম্পদের সর্বোচ্চ ব্যবহার কোথায় হবে, এই পিপিসি কার্ভের উপরে অবস্থান করলে। তাহলে এই যে লিপসি, অর্থনীতিবিদ লিপসি যে দেখিয়েছেন যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হয় কিনা সেটাও অর্থনীতির মৌলিক সমস্যা। এটিকে আমরা কোথায় কিভাবে দেখাবো, এই পিপিসি কার্ভের মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে পারি। যদি আমরা এই পিপিসি কার্ভের উপরে অবস্থান করি তাহলে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে, আর যদি পিপিসি কার্ভের ভিতরে উৎপাদন করি তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। আর পিপিসি কার্ভের বাইরে আমাদের উৎপাদন, এই পিপিসি এটা যদি F বিন্দু নেই, পিপিসি কার্ভের বাইরে আমাদের উৎপাদন সম্ভব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বুঝতে পেরেছো আশা করি, যে আমরা এই যে স্যামুয়েলসনের 3টি অর্থনীতির মৌলিক সমস্যার কথা বললাম এবং অর্থনীতিবিদ লিপসির আরেকটি মৌলিক সমস্যার কথা বললাম। তাহলে আমাদের এই যে অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আমরা কি করলাম, পিপিসি কার্ভের মাধ্যমে এবং সম উৎপাদন রেখার মাধ্যমে আমরা বিশ্লেষণ করলাম। তাহলে চলো আমরা এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে আজকে যেই ক্লাসটি করেছি সেখান থেকে আমি একটি সৃজনশীল নমুনা প্রশ্নের জন্য তোমাদের একটি উদ্দীপক দিয়েছি। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে আমাদের অর্থনীতির ক্ষেত্রে উদ্দীপক হতে পারে চিত্র, উদ্দীপক হতে পারে ছক, উদ্দীপক হতে পারে স্টেটমেন্ট মানে বক্তব্য, আবার উদ্দীপক হতে পারে সমীকরণ। তো আজকের ক্লাসে আমরা যেহেতু আজকে চিত্র নিয়েই পড়াশোনা করেছি, আজকে আমরা ক্লাসে কি দিলাম, যে আমাদের উদ্দীপক হচ্ছে চিত্র। এই চিত্রটি নিশ্চয়ই তোমরা এতক্ষণে শিখে গিয়েছো। চিত্রটি কিসের মতো মনে হচ্ছে, পিপিসি কার্ভের মতো মনে হচ্ছে। তাহলে এখানে আমি যদিও এই কার্ভটিকে আমি এখানে ডিফাইন করে দেইনি, আমি পিপিসি লিখে দেইনি। কেন লিখে দেইনি এটি তোমাদের কাজ, তোমরা বের করবে। তাহলে তারপরে আমি একটু হিন্টস দিচ্ছি যেন তোমরা এই সৃজনশীল নমুনা প্রশ্নটি তোমরা সলভ করতে পারো, সমাধান করতে পারো। তাহলে এই যে আমরা এই উদ্দীপকটি দিয়েছি, চিত্রটি দিয়েছি, এই চিত্রটিকে কেন্দ্র করে আমরা কি এখন সৃজনশীল প্রশ্নটি আমরা দেখব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা যাই। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রথমে কি অর্থনৈতিক মৌলিক সমস্যা কাকে বলে, এটি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে ক্লাসেই আমরা শিখেছি। তারপরে হলো দ্বিতীয় প্রশ্নটি কি, অনুধাবনের প্রশ্ন হচ্ছে নির্বাচন সমস্যা কেন সৃষ্টি হয়। এই নির্বাচন সমস্যা কেন সৃষ্টি হয় এটি কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম।
অনুধাবনের প্রশ্ন। এই অনুধাবনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা বইয়ে খুঁজে পাবে না, বইয়ে সরাসরি খুঁজে পাবে না, কিন্তু বইয়ের কনসেপ্ট থেকে তোমরা লিখতে পারবে। নির্বাচন সমস্যা কেন সৃষ্টি হয়? যে অভাব অসীম, সেই অসীম অভাব থেকে অভাব বেছে বেছে পূরণ করতে হবে, সেই জন্য নির্বাচন সমস্যার সৃষ্টি হয়। এটিকে তোমরা আরো গুছিয়ে লিখবে। তারপরে তৃতীয়ত হচ্ছে কি, উদ্দীপকের সাহায্যে। উদ্দীপকের সাহায্যে মানে হচ্ছে কি, আমরা এই যে চিত্রটি দেখালাম, এই চিত্রটির সাহায্যে আমাদের কি করতে হবে, অর্থনীতির মৌলিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে। কোন কোন অর্থনীতির মৌলিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। কোন কোনটি? পিপিসির সাহায্যে কয়টি মৌলিক অর্থনীতিকে আমরা প্রকৃতি বিশ্লেষণ করেছিলাম। 1 নাম্বার করেছিলাম যে কি দ্রব্য উৎপাদন করা হবে, কি কি পরিমাণ উৎপাদন করা হবে। তৃতীয় সমস্যাটি করেছিলাম কার জন্য উৎপাদন করা হবে, এবং অধ্যাপক লিপসির আরেকটি সমস্যা আমরা দেখিয়েছিলাম, সেটি হলো যে অর্থনীতির সর্বোচ্চ সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয় কিনা সেটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে আছে আমাদের হলো সম্পদের দক্ষ ব্যবহার কিভাবে নিশ্চিত হবে বলে তুমি মনে করো। এটি হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। এই উচ্চতর দক্ষতার প্রশ্নটি আমি কিন্তু ক্লাসের লাস্টে যে দেখিয়েছিলাম পিপিসি কার্ভের মাধ্যমে, সেটিকেই তোমরা একটু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে লিখবে, মানে যুক্তি সহকারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ আমার ক্লাসের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং যারা আমার আজকের ক্লাস দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।